গাইজ কেমন আছো তোমরা? আমি হলাম ইন্দ্রনীল দাস। রুল অ্যান্ড স্টোরি চ্যানেলে প্রত্যেক দিন আমি শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি। আজকে আমার আলোচ্য বিষয় হলো চসার এজ বা দ্য এজ অফ চসার বা চসার। যদি আমরা ইংরাজি সাহিত্যের ইতিহাস পড়ে থাকি তাহলে চসার একটা গুরুত্বপূর্ণ নাম। কিন্তু প্রশ্ন এখানে যে চসার এমন কি লিখলেন বা কি সাহিত্যের কর্তৃত্ব রেখে গেছেন বা সাহিত্যের দৃষ্টিকোণ থেকে কি কি লিখে গেছেন যেটার জন্য আজও আমরা চসারকে পড়ছি। হোয়াট ইজ দ্য রিজন দ্যাট ইজ ওয়াই চসার ইজ সো ফেমাস। আজকে আমরা জানবো যে চসার এত বিখ্যাত কেন ছিলেন এবং একটা যুগের নাম চসার যুগ কেন রাখা হলো। দেখো, এর আগের যুগগুলোকে যদি তুমি লক্ষ্য করো তাহলে ছিল অ্যাংলো স্যাক্সন এজ। অ্যাংলো এবং স্যাক্সন দুটো কাস্ট রুল করে গেছে, দুটো প্রজাতি বা দুটো জাতি রুল করে গেছে, তাই তাদের নাম অনুযায়ী হয়েছে যুগটার নাম অ্যাংলো স্যাক্সন যুগ। পরের যুগে নরম্যানরা এসছে এবং অ্যাংলোরাও ছিল, তাই সেই হিসাবে নামটা দেওয়া হয়েছিল অ্যাংলো নরম্যান যুগ। তাহলে অ্যাংলো স্যাক্সন যুগ, যুদ্ধ হয়েছে, দুটো বীর প্রজাতি বা দুটো বীর জাতি রাজত্ব করে গেছিল, সেই হিসাবে নাম হয়েছিল অ্যাংলো স্যাক্সন যুগ। অ্যাংলো নরম্যান, দুটো বীর জাতি নরম্যানরা এবং অ্যাংলোরা রুল করে গেছে এবং সেই হিসাবে নাম হয়েছিল অ্যাংলো নরম্যান এজ। অ্যাংলো নরম্যান এজ। কিন্তু প্রথমবার কোনো সাহিত্যিক বা কবির নাম অনুযায়ী একটা যুগের নাম হতে যাচ্ছে, তাই চসারের যুগটা বোঝার আগে চসারকে বোঝাটা খুব জরুরি। তার কারণ চসারের উপর ভিত্তি করে এই যুগটা নাম হয়েছে চসার এজ, দ্য এজ অফ চসার। বুঝতে পারলে? কয়েকটা বিষয় আমি তুলে ধরবো আজকে, যেখানে চসারের যুগ সম্বন্ধে দু একটা সম্যক ধারণা তোমার তৈরি হবে। বুঝতে পারলে? লেটস বিগিন গাইস। সব থেকে প্রথমে বলবো লিটারারি ফিচার অফ দ্য এজ। খুব সংক্ষেপে বলবো যাতে তুমি সহজে বিষয়টাকে মাথায় ধরতে পারো বা মাথায় একটা ছবি অঙ্কন করে নিতে পারো। বুঝতে পারলে? লিটারারি ফিচার অফ দ্য এজ মানে এই যুগের সাহিত্যের বৈশিষ্ট্য কী কী ছিল এই চসারিয়ান এজে বা এজ অফ চসারে। ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ গট অ্যামেলগেমেটেড আর মিক্সড। মানে এই যুগটা এমন একটা যুগ ছিল যেখানে ফ্রান্সের এবং ইংল্যান্ডের মানুষজন মিলেমিশে একাকার হয়ে গেছিল প্রায়, এবং ফ্রান্সের সংস্কৃতি এবং ইংল্যান্ডের সংস্কৃতি অনেকটাই মিলেমিশে গেছিল, অনেকটাই। বুঝতে পারলে? তাহলে এটা একটা, এই যে প্রভাবটা এটা সাহিত্যেও পড়েছিল। তাহলে ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ গট অ্যামালগামেটেড আর মিক্সড। বুঝতে পারলে? এটা একটা বিষয়। দ্বিতীয় কি, ইংলিশ ওয়াজ ডেভেলপড। সামগ্রিক দিক থেকে যদি তুমি দেখো ইংরেজি যে সাহিত্যটা ছিল এটা অনেকটাই কিন্তু উন্নত হয়েছে এই যুগে। মানে চসারের যুগটাতে ইংরেজি সাহিত্যের প্রভূত উন্নতি ঘটেছিল। বুঝতে পারলে? তাহলে এইটা হলো চসারের গুরুত্ব। তৃতীয় কথা কি, ইংলিশ রিডিং অ্যান্ড রাইটিং বিকাম ভেরি পপুলার। এই যুগটাতে ইংলিশ রিডিং এবং রাইটিং খুবই বিখ্যাত হয়েছিল। এই যুগটাতে ইংলিশ লেখাঝোকা এবং ইংলিশ পড়াশোনা খুব বেশি বিখ্যাত হয়ে উঠেছিল। যেমন আগের যুগগুলোতে দেখো সেখানেও সাহিত্য চর্চা হয়েছে, কিন্তু এখানে যেন একটা চরম উচ্চতা দেখা গেছিল। বুঝতে পারলে? তা সেই দিক থেকে বা সেই দৃষ্টিকোণ থেকে এটা একটা খুব গুরুত্বপূর্ণ যুগ। এ মডার্ন নোট কেম ইন ইংলিশ। একটা যেন মডার্ন নোটের সূত্রপাতটা এই যুগ থেকে হয়েছে। মডার্ন নোট একটা যেন কোথাও মডার্ন অ্যাপিল রয়েছে, কোথাও মডার্ন নোটের সূত্রপাতটা যেন এই যুগ থেকে আমরা পাচ্ছি। বুঝতে পারলে? দিস এজ ইজ দ্য বেস অর দ্য ফাউন্ডেশন এজ অফ মেনি প্রোজ স্টাইল। বিভিন্ন যে প্রোজগুলো এসেছিল পরবর্তী সময় সেই প্রোজ স্টাইলের একটা ফাউন্ডেশন এজ বলতে পারো এই যুগটা। বুঝতে পারলে? তাহলে এই হলো চসার যুগের গুরুত্ব। মানে চসারের যুগটা যে একটা খুবই গুরুত্বপূর্ণ যুগ ছিল, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দিস। বুঝতে পারলে? এরপর কি, দ্য লাইফ অফ চসার। খুব সংক্ষেপে বলছি কিন্তু। চসার ওয়াজ বর্ন ইন লন্ডন। লন্ডনে জন্ম, ঠিক আছে, অ্যাবাউট 1340 জন্ম। হিজ ফাদার ওয়াজ জন চসার। বাবার নাম জন চসার, ছেলের নাম চসার। ঠিক আছে? চসার দেখো কমন কমন টাইটেল রয়ে গেছে যেন। উই নো ভেরি লিটল অ্যাবাউট হিজ আর্লি এজ। শৈশবে কীভাবে জীবনযাপন করেছেন খুব একটা কিন্তু আমাদের আমাদের কাছে তথ্য নেই এই চসার সম্বন্ধে। ঠিক আছে? হি ওয়েন্ট টু ফ্রান্স উইথ ইংলিশ আর্মি। তবে এইটুকু জানি যে তিনি ফ্রান্সে গেছিলেন ইংলিশ আর্মির হয়ে লড়াই করতে। অ্যান্ড হি ওয়াজ ক্যাপচার্ড, এবং সেখানে গিয়ে আবার ধরা পড়ে গেছিলেন। বুঝতে পারলে? হ্যাঁ, তো তুমি সাহিত্যিককে, কবিকে বন্দুক ধরিয়ে তলোয়ার ধরিয়ে যদি রণক্ষেত্রে পাঠিয়ে দাও কি হবে? যাবে, ধরা পড়বে।
এই তো হবে। তো চসারের ক্ষেত্রেও সেটাই হলো। তিনি তো সৈনিক ছিলেন না আসলে, কিন্তু তবু তার ওই যে সৈনিক হওয়ার আগ্রহের জন্য তিনি সৈন্যদলে যোগ দিয়েছিলেন এবং সেখানে যুদ্ধ করতে গিয়ে ধরা পড়েছিলেন। হি গট রিলিজ লেটার, পরবর্তী সময়ে অবশ্য তিনি মুক্তিও পান। বুঝতে পারলে? 10 years later he went to France again. 10 বছর পর তিনি আবার ফ্রান্সে গেছিলেন। In 1374, 1374 he was granted a pension, তাকে একটা পেনশন দেওয়া হয়েছিল। In 1374, 1374 তাকে কি দেওয়া হয়েছিল? একটা পেনশন দেওয়া হয়েছিল। In his last days, তার শেষ দিনগুলোতে, his good days return, তার সুখের দিন, সুসময়, ভালো দিনগুলো যেন ফিরে এসেছিল চসারের জীবনে। এইটা হলো এক কথায় চসারের জীবন। এখন কিন্তু কি কি লেখাজোখা করেছেন ওইটাতে ঢোকেনি, আমি শুধু তার জীবনীর কথা বলছি যে কিরকম ছিল। এক লাইনে বলতে গেলে এইরকম দাঁড়াচ্ছে ব্যাপারটা। এখন ওয়ার্ক অফ চসার, চসার প্রচুর লেখা লিখেছেন। সেই লেখাগুলোকে তিনটে ভাগে ভাগ করা যায়, পরিষ্কার তিনটে ভাগ হচ্ছে। বুঝতে পারলে? একটা ফ্রেঞ্চ এজে কিছু লিখেছেন, ইটালিয়ান এজে কিছু লিখেছেন, ইটালিয়ান এজে কিছু লিখেছেন এবং ইংলিশ এজে কিছু লিখেছেন। চসারের যা কিছু লেখাজোখা আছে সেগুলোকে তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হলো ফ্রেঞ্চ এজের লেখাজোখা, একটা ইটালিয়ান এজের লেখাজোখা এবং একটা ইংলিশ এজের লেখাজোখা। বুঝতে পারলে? তো এইগুলো বলা যেতে পারে। অনেকে এটাকে ফার্স্ট এজ, সেকেন্ড এজ এবং দ্য থার্ড এজ হিসাবে বলে। ঠিক আছে, ওকে। এখন যদি তুমি ফ্রেঞ্চ এজে দেখো তাহলে কি কি দেখতে পাবে? দ্য রোমাউন্ট অফ দ্য রোজ, এটা ট্রান্সলেশন ছিল লার্ড রোমান ডি লা রোজ থেকে। বুঝতে পারলে? দ্য বুক অফ ডাচেস, দুই একটা বলছি আমি এখন। ঠিক আছে, ইটালিয়ান এজের যদি দেখো কি কি লেখা লিখেছিলেন, ট্রোইলাস এন্ড ক্রেসিডা, দ্য লিজেন্ড অফ গুড উইমেন, দ্য হাউস অফ ফেম, দ্য পার্লিয়ামেন্ট অফ ফাউলস। বুঝতে পারলে? এইগুলো অনেকে ফৌজ বলে। ঠিক আছে, এইগুলো ইটালিয়ান যুগের লেখা। তাহলে ফ্রেঞ্চ যুগ বললাম, ইটালিয়ান যুগ এবং ইংলিশ যুগ। ইংলিশ যুগে যে লেখাটা লিখেছিলেন সেটার জন্যই তিনি ইতিহাসে খ্যাত হয়ে রেখেছেন। বুঝতে পারলে? ইংলিশ যুগে যে লেখাটা লিখেছেন সেটার জন্যই মূলত তিনি খ্যাত হয়ে গেছেন ইতিহাসে। বুঝতে পারলে? কি এমন সেই লেখাটা ছিল? সেই লেখাটার নাম ছিল ক্যান্টারবেরি টেলস, দ্য ক্যান্টারবেরি টেলস। মনে রাখবে কিন্তু, দ্য ক্যান্টারবেরি টেলস, এইটা হলো তার ইংলিশ যুগের লেখা। এখন ফিচার অফ হিজ রাইটিং, তার লেখার মধ্যে কি কি ফিচার বা বৈশিষ্ট্য পাওয়া যায়, তিনি যে লেখাগুলো লিখলেন কি কি বৈশিষ্ট্য পাওয়া যায়। বুঝতে পারলে? সো লেটস কাম টু দ্যাট পয়েন্ট অলসো, সেই বিষয়টা একটু বুঝে নেওয়া যাক। মানে তিনি যে লেখাগুলো লিখছেন সেই লেখাগুলোর মধ্যে কি কি বৈশিষ্ট্য ছিল এইটা আমি বলছি। বুঝতে পারলে গাইজ? ইন দ্য ফার্স্ট এজ, তার যে প্রথম যুগটা ছিল, হিজ রাইটিং ওয়াজ নট ভেরি স্ট্যান্ডার্ড। প্রথম যুগের যে লেখাগুলো মানে ফ্রেঞ্চ যুগের, সেগুলো কিন্তু সেই যুগে যে লেখাজোখাগুলো করেছিলেন সেগুলো কিন্তু ততটা উন্নত মানের ছিল না যে ইতিহাসে তার নাম তুলতে হবে। হ্যাঁ, উন্নত তো ছিল, কিন্তু ইতিহাসে নাম তোলার মতো এতটা উন্নত ছিল না। বুঝতে পারলে কিনা? ঠিক। তাহলে ইন দ্য ফার্স্ট এজ হিজ রাইটিং ওয়াজ নট ভেরি স্ট্যান্ডার্ড। ফার্স্ট এজে তার রাইটিংটা কিন্তু খুব একটা স্ট্যান্ডার্ড ছিল না। লেটার অন, পরবর্তী সময়ে হি ইমপ্রুভড এ লট, পরবর্তী সময়ে তিনি কিন্তু অনেক উন্নতি এনেছিলেন নিজের লেখার মধ্যে। হিজ ডেসক্রিপশনস আর ভেরি লিভিং, তার যে বর্ণনাগুলো খুবই লিভিং বা প্রাণবন্ত, তার যে বর্ণনাগুলো রয়েছে, বুঝতে পারলে, সেগুলো দারুণ দারুণ সুন্দর। তোমার পড়লে না পড়তেই মন যাবে, এত সুন্দর বর্ণনা থাকে। হি অবজার্ভড হিউম্যান ক্যারেক্টার ভেরি ক্লোজলি, তিনি হিউম্যান ক্যারেক্টারকে, মানুষের চরিত্রগুলোকে খুব সুন্দরভাবে প্রথম দিকে খুব মন দিয়ে দেখেছিলেন এবং সেই চরিত্রগুলি তার লেখাজোখার মধ্যে উঠে আসে। বুঝতে পারলে? হিজ রাইটিংস কন্টেন হিউমার অ্যান্ড প্যাথোজ, তার লেখাজোখার মধ্যে আমরা হিউমারও পাবো, প্যাথোজও পাবো। হিউমার মানে কি? হাসি ঠাট্টা। আর প্যাথোজ মানে কি? দুঃখ। তাহলে কি দুঃখও পাওয়া যায় এবং হাসি ঠাট্টাও পাওয়া যায়, এইরকমই লেখা ছিল। হিজ কন্টেন্ট হি শোজ এ গ্রেট ন্যারেটিভ পাওয়ার, এবং তার মধ্যে একটা গ্রেট ন্যারেটিভ পাওয়ার ছিল। ওই যে বলছি না বর্ণনা করার ব্যাপারটা, বর্ণনা করার ব্যাপারে আমাদের চসার কিন্তু খুবই দক্ষ ছিলেন। তো সেই জন্য বলছি যে একটা গ্রেট ন্যারেটিভ পাওয়ার কিন্তু তার মধ্যে যেন ছিল। বুঝতে পারলে? হিজ ম্যাটেরিয়াল স্কিল ইজ অলসো নোটেবল, ম্যাটেরিয়াল স্কিল যেটা রয়েছে সেটা যথেষ্টই নোটেবল। হিজ রাইটিংস আর ফুল অফ রিয়েলিজম অ্যান্ড হিউমার, লক্ষণীয় বিষয় তার লেখাজোখার মধ্যে রিয়েলিজম আছে, বাস্তব
বুঝতে পারলে? বাস্তবের ছোঁয়াটা রয়ে গেছে। অ্যান্ড হিউমার, হাসি ঠাট্টা তো রয়েছে, বুঝতে পারলে? হি শোজ হিজ স্কিল ইন স্যাটায়ার অলসো, এমনকি ব্যঙ্গাত্মক লেখার মধ্যে ব্যঙ্গ করার ক্ষেত্রেও তিনি তার দক্ষতা দেখিয়ে গেছেন, বুঝতে পারলে? হি ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ স্যাটায়ার, তাকে ইংলিশ স্যাটায়ারের ফাদার বলা হয়। কতবার যে ফাদার বলা হবে এবং কত কিছুর, তার কারণ অনেক বিষয় সূত্রপাতটা তিনি করে দিয়ে গেছিলেন। এই হলো আমাদের চসার বা চসারের যুগ সম্বন্ধে দুই এক কথা। তাহলে এখন যদি প্রশ্ন হয় চসারের যুগে কি শুধু চসার ছিলেন? না না না, এটা কোনোদিন হতেই পারে না। একটা যুগে কোনো একজন লেখক আছেন না, বহু লেখক আছেন। ঠিক সেরকম ভাবে চসারের যুগেও অনেক লেখক এসেছে। তাহলে চসার নামটাই কেন? তার কারণ চসার প্রধান ছিলেন এবং চসারের আলোতে বাকিরা যেন খানিকটা ঢাকা পড়ে গেছিল, এতটাই উঁচু মানের লেখক ছিলেন, সেই জন্য চসার এজ বলা হয়েছে, বুঝতে পারলেন? তাহলে কি অন্যান্য লেখকদের একটু নামগুলো জেনে নেওয়া যাক, সেগুলোও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, বুঝতে পারলে গাইজ? কি কি? ইংলিশ চসারিয়ান, স্কটিশ চসারিয়ান, এরকম করে কিছু নাম আছে, এদের বিভাজন করা হয়েছে লেখকগুলো, যে বাকি মাইনর লেখকগুলো রয়েছেন, বুঝলো? মাইনর পোয়েটস, মাইনর রাইটার্স, তো তাদেরও বিভাজন এসছে। অনেক ইংলিশ চসারিয়ানসদের যদি কথা বলি আমি, তাহলে এখানে তুমি ইংলিশ চসারিয়ান কারা কারা ছিল এটা শর্ট কোয়েশ্চেন আসতে পারে কিন্তু, হ্যাঁ? তো ইংলিশ চসারিয়ান থমাস অকলেড, জন লেইটগেট, স্টিফেন হবস, এগুলো হলো ইংলিশ চসারিয়ান। আর স্কটিশ চসারিয়ান কারে কারে ছিলেন এটা যদি জানতে চাও, তাহলে জেমস ওয়ান, রবার্ট হ্যান্ডারসন, উইলিয়াম টার্নার অ্যান্ড গেভিন ডগলাস, বুঝতে পারলে? এগুলো রাইট। আচ্ছা, ফেমাস রাইটার আর কে ছিল? আর কেউ কি ছিল? হ্যাঁ, অবশ্যই উইলিয়াম ল্যাংল্যান্ড, দারুণ বিখ্যাত। জন বার্বার, এনারা হলেন সেই যুগের খুব বিখ্যাত লেখক। আদার ফেমাস প্রোজ রাইটার, আচ্ছা এই যুগে কি প্রোজ রাইটার এসেছিল? নিশ্চিতভাবে এসেছিলেন। সে কে সেই প্রোজ রাইটার? স্যার জন ম্যান্ডিভেল, জন ওয়াইক্লিফ, স্যার থমাস ম্যালোরি, এনারা হচ্ছেন খুবই বিখ্যাত। আচ্ছা, চসার যে এত ভালো ভালো লেখা লিখেছিলেন, দু একটা কি কোটেশন জানা যেতে পারে যেটার জন্য চসারে এত বিখ্যাত হয়েছিলেন বা আজও আমরা চসারকে আমরা মনে রাখছি? দু একটা কি কোটেশন আমরা জানতে পারবো? কেন নয়, চলো জেনে নেওয়া যাক। একটা খুব বিখ্যাত কোটেশন রয়েছে চসারের, যেটা চসার লিখেছিলেন অথচ আজও চলে আসছে এবং তুমি প্রায় শত ডায়লগও পেয়েছো, বুঝতে পারলে? কি বলেছিলেন? লাভ ইজ ব্লাইন্ড। বুঝতে পারলে? এই যে লাভ ইজ ব্লাইন্ড, এটা মূলত চসারের ডায়লগ। এবং কি? টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান বা নো ম্যান। টাইম অ্যান্ড টাইড, জোয়ার এবং সময় কোনো মানুষের জন্য অপেক্ষা করে না। এই যে কোটেশনটা, এটাও কিন্তু চসারের কাছ থেকে নেওয়া, বুঝতে পারলে? আচ্ছা, 5 রাইটার্স অফ দ্য এজ বললাম, ল্যাংল্যান্ড, গাওয়ার্ড, ওয়াইক্লিফ, ম্যান্ডিভেল, চসার নিজে। তো এইগুলো হলো চসার যুগ সম্বন্ধে একটা রাফ স্কেচ বললাম, যেখানে তুমি চসার যুগ সম্বন্ধে মোটামুটি একটা ধারণা লাভ করতে পারলে। তাহলে আশা করি গাইজ চসার যুগ সম্বন্ধে যে কটা তথ্য দিলাম বা যে কথাগুলো বললাম, সেগুলো দ্বারা তুমি বুঝতে পারবে যে চসার যুগটা কেমন ছিল। ঠিক আছে, তবে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আলোচনা করতে যাচ্ছি। এই ভিডিওটা কমপ্লিট করার পর বা শেষ করার পর অন্যান্য ভিডিওগুলো অবশ্যই দেখে নাও, বিষয়টা অনেক বেশি সাহায্য পাবে। আর যদি ভিডিওকে পছন্দ করছো, লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, একটু শেয়ার করো। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকলো গাইজ। থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড।